শেখ মুজিব সহ জাতীয় ৪ নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবর সঠিক নয় জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। প্রস্তাবিত বাজেট জনবিচ্ছিন্ন, আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানালো বিএনপি, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রতিফলন নেই। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, নওগাঁয় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল আরও ২ জনের। এবং ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ, জমে উঠেছে রাজধানীর পশুর হাট। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছে আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। শেখ মুজিবুর রহমান সহ মুজিবনগর সরকারের সাথে সংশ্লিষ্ট কোনো মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিল হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা জানান। প্রচারিত সংবাদটি ভুল বলেও জানান তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। রাষ্ট্রপতির নির্দেশক্রমে গতকাল রাতে জারি করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫। এরপরে কিছু গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয় বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের অন্যান্য মুক্তিযোদ্ধাদের মর্যাদা বাতিল করা হয়েছে। এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। টনক নড়ে সরকারের ব্যাখ্যা দিতে সচিবালয় সংবাদ সম্মেলনে আসেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বলেন, বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের সদস্যদের মর্যাদা বাতিল করা হয়নি। এমন সংবাদকে মিসলিডিং নিউজ বলেও অভিহিত করেন তিনি। ওই হেলায় ফেলায় কিংবা এই অযাচিতভাবে এই নানা রকমের বিষয় দিয়ে এটাকে বিতর্কিত আমরা করতে চাই না। এরকম বহু লোক এখানে মুক্তিযোদ্ধা হিসেবে আসছে, এটা আমরা নমুনা হিসেবে অনেকটা পাচ্ছি, যেগুলি সঠিক নয়, এটা ঠিক নয়। ফলে এই সমস্ত মানুষেরা বাইরে সমাজে গিয়ে নিজেদেরকে বীর মুক্তিযোদ্ধা কিংবা অন্যান্য অনেক রকমের অনাচারের সাথেও যুক্ত। তবে উপদেষ্টা জানান, মুজিবনগর সরকারের অনেক কর্মকর্তা কর্মচারীকে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাদের সেই তালিকা সংশোধন করে তাদের মুক্তিযুদ্ধের সহযোগী করা হয়েছে। এটা আরো অনেক ইতিহাস আছে এইসব বিষয়ে। তো যারা ওইখানে মুজিবনগর সরকারের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন কাজে যারা যুক্ত ছিলেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন। পদবি পরিবর্তন হলেও এতে মর্যাদা ছোট হবে না বলেও জানান উপদেষ্টা। মুক্তিযোদ্ধার সনদ, সহযোগীর সনদ পাওয়ার ওনারা অধিকারী, এটাতে মর্যাদার কোনো হেরফের হবে না। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবং মুক্তিযোদ্ধার সহযোগী সমস্ত কিছুই। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হয়েছে তার কোনো প্রতিফলন এবারের বাজেটে নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট নিয়ে দলটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। বলেন, বাজেট বাস্তবায়নের চেয়ে দেশে এই মুহূর্তে নির্বাচন বেশি প্রয়োজন। কাউসার আহমেদের রিপোর্ট। ভিন্ন প্রেক্ষাপটে এবার বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বাজেট নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ব্যয় বরাদ্দে বাস্তবসম্মত। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বললেও আওয়ামী লীগের ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে, যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই। সংসদ না থাকা এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে বাজেট ঘোষণা করা দরকার ছিল উল্লেখ করে বিএনপি নেতা বলেন, বাজেটে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনক। 2024-25 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল 3.97%। সেটা এবারের বাজেটে ধরা হয়েছে 5.6%, যা পূর্বের সরকারের মতোই অবাস্তব ও কাগজে প্রবৃদ্ধি। এ সময় বাজেটের নানান সমালোচনা যেমন করেন, ঠিক তেমনি বিএনপি নির্বাচিত হলে পরবর্তী 6 মাস তাদের কর্মপরিকল্পনা কি হবে সেটিও তুলে ধরেন। $1 ট্রিলিয়ন ইকোনমিক রোডম্যাপ
এফডিআই, জিডিপি লক্ষ্যমাত্রা 0.45% থেকে 2.5% নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। বলেন বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষায় সব ধরনের কর মওকুফ করা হবে। শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করতে অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 3 জন। সকাল 6:30টায় উপজেলার চুমুরদি বাবলাতলা বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ঘটনাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিজান পরিবহনের একটি বাসের সাথে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় 4 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অন্যদিকে নওগাঁয় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। এবারে ঈদ যাত্রার খবর। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। বাসে, ট্রেনে, লঞ্চে যে যেমনভাবে পারছেন তাতে চেপে ছুটছেন গন্তব্যে। কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। তবে টিকিট কালোবাজারের অভিযোগ করছেন অনেকে। এদিকে বাসে ও বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে। আনসারুল ইসলামের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। ভোগ নয়, ত্যাগেই সুখ। কুরবানির এই ত্যাগকে ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ি ফিরছে রাজধানীবাসী। কমলাপুর স্টেশন থেকে সময় মতো ছেড়ে গেছে প্রতিটা ট্রেন। টিকিট পেতে ভোগান্তি হলেও পরিবারকে সাথে নিয়ে বাড়ি ফেরার আনন্দ ছিল যাত্রীদের মাঝে। আনন্দ করতে যাচ্ছি, সবসময় যাই, কিন্তু সমস্যা হচ্ছে আমরা যারা ট্রেনে যাতায়াত করি ট্রেনের টিকিটটা আসলে পাই না। কারণ হচ্ছে ট্রেনের ওয়েবসাইটগুলোতে দেখা যায় যে 1 মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যায়, যেটা আমাদের কাছে আসলে আশ্চর্য লাগে। ভারত যাচ্ছি কোরবানি করতে, এবং যা ট্রেনের মধ্যে ভিড় খুবই কম অন্যান্য বছরের তুলনায়। খুব ভালো লাগতেছে ঈদ করার জন্য। বাড়িতে ঈদে আনন্দ করবো, মা বাবার সাথে ঈদ করবো ইনশাআল্লাহ। নির্বিঘ্নে ঈদ যাত্রায় নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নেই শিরুইল বিপর্যয়, এমনটাই জানালেন স্টেশন ম্যানেজার। ঢাকা স্টেশন থেকে ইতিমধ্যে 21টা ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। একটি ট্রেন ব্যতীত ঈদ স্পেশাল, মানে যেটা দেওয়ানগঞ্জ বাজার যাবে, তিস্তা ঈদ স্পেশাল, এই ট্রেনটি 30 মিনিট বিলম্বে ছেড়ে যায়। এছাড়া সকল ট্রেন সঠিক সময়ে ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়। ইতিমধ্যেই দেখে থাকবেন যে 3 স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনোভাবেই বিনা টিকিটের যাত্রী এবং অবৈধ অনুপ্রবেশ স্টেশন প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই বিষয়ে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যগণ কাজ করছেন। আর স্টেশনে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। শত ভোগান্তিতে ক্লান্তি আর বার্ধক্য যেখানে স্পর্শ করে না ঈদযাত্রার এই আনন্দকে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে কোরবানি পশুর হাটের খবর। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দিন যত যাচ্ছে কোরবানির পশু বেচাকেনাও তত বাড়ছে। আজ বিক্রি বেড়েছে জানিয়ে বিক্রেতারা বলছেন, এবছর হাটে ছোট মাঝারি গরুর চাহিদা বেশি। তবে হাট ভেদে দাম নিয়ে রয়েছে ভিন্নমত। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। কয়েকদিন পরে ঈদুল আজহা, তাই কোরবানির হাটগুলোতে জমে উঠেছে পশু বেচাকেনা। ঢাকার 2 সিটিতে এবছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে হাট চূড়ান্ত হয়েছে মোট 19টি। বাজার ঘুরে দেখা যায় এবছর হাটে ছোট ও মাঝারি গরু বিক্রি বেশি, বলছেন বিক্রেতারা। গত বছরের চেয়ে গরু এবার ঢাকা কম ঢুকছে। ঢাকা সিটি অনেক বাজার বসে নাই, ক্রেতা কম, মানুষের হাতে টাকা নেই। গরু এসে নিরাপত্তা পাইছি, অসুবিধা নাই। কাস্টমার এখন 2-1টা করে আসতেছে, আগে আসলো না। ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম, তবে রাত থেকে বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। দাম নিয়ে কিছুটা অসন্তুষ্ট ক্রেতারা। বিক্রেতারা দাম ধরে রাখছেন, অভিযোগ তাদের। বাজারের দরটা মোটামুটি ভালোই দেখলাম এখানে। আমি একটা গরু কিনেছি আপনার 1,65,000, মোটামুটি ভালো। তারপরে বাজারের ব্যবস্থা মোটামুটি ভালো দেখলাম। এখানের ব্যবস্থা খুবই ভালো দেখলাম। আমাদের গার্ডের লোক আছে, তারপর পুলিশ আছে,
র্যাবের লোক আছে। বাজার অবস্থা ভাই গরু দাম ছাড়ে না, দাম চাই বয়ে থাকে, কমে বেছে না। দেখবি আরো 2 দিন 3 দিন টাইম আছে না, ওই টাইমের আশায় বৈশা থাকে যে গরু আইব, আসল যারা আরো ধরা খাইব। পশুর হাটে সার্বিক নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। পশু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার জন্য রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিম। জাল টাকা শনাক্ত করার জন্য রয়েছে শনাক্তকরণ মেশিন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শিল্পাঞ্চল আশুলিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। এর মধ্যে সবচেয়ে জমজমাট আশুলিয়া বাজার গরুর হাট, বাইপাইল বসুন্ধরা বগাবাড়ি গরুর হাট, ছাগলের হাট, বলিভদ্র বাজার গরু ছাগলের হাট, পল্লী বিদ্যুৎ ডেন্ডাবর গরু ছাগলের হাট এবং ঘোড়াপীর মাজার সংলগ্ন গরু ছাগলের হাট। তবে শিল্পাঞ্চল এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু পাওয়া যাচ্ছে বাইপাইল বসুন্ধরা মাঠে। এখানে সব ধরনের সুযোগ সুবিধা থাকায় ক্রেতা বিক্রেতাদের ভিড়ও বেশি। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, টাকার জাল শনাক্ত করতে মেশিন বসানোর সহ সব ধরনের ব্যবস্থা রয়েছে এই হাটে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার হাটগুলো পরিদর্শন করে বলেন, কেউ হাটে ও পশু পরিবহনে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এবার আজকের ব্যাপারে নমনীয় আপনারা সবাই আসবেন। এটা সাধারণকে এবং ব্যাপারীদেরকে আমাদের হাটে উন্মুক্ত আপনারা আসবেন, আপনাদের আমরা যত কষ্ট জায়গা করে দিব এবং আমাদের হাট থেকে বেচা কেনা করবেন। পল্লী বিদ্যুৎকে বাণিজ্যিক খাতে রূপান্তরের প্রস্তাব অবাস্তব বলে মন্তব্য করেছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক শামসুল আলম বলেন, পল্লী বিদ্যুৎকে বাণিজ্যিকীকরণ অবাস্তব। এ সময় অভিন্ন চাকরি বিধির দাবি জানিয়ে তিনি বলেন, সমস্যার সমাধানের একমাত্র উপায় হল পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে এক ও অভিন্ন চাকরি বিধির আওতায় আনা। বিশ্বব্যাংক ও এডবির বাণিজ্যিকীকরণ পরামর্শের প্রতিবাদ ও ক্যাবের সুপারিশ বাস্তবায়নের দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 2 শতাধিক। ফলে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 54,500 ছাড়িয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে 54,501 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শেখ মুজিব সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবর সঠিক নয়, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। প্রস্তাবিত বাজেট জনবিচ্ছিন্ন, আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানালো বিএনপি, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রতিফলন নেই। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত 5, নওগাঁয় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল আরও 2 জনের। এবং ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ, জমে উঠেছে রাজধানীর পশুর হাট। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।